শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেটের সব থেকে বেশি আসা কোশ্চেনগুলির মধ্যে আমার কাছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি যদি শেয়ার মার্কেটে আসি তাহলে কত টাকা নিয়ে আসবো আর কিভাবে ইনভেস্টমেন্ট করবো আর কত টাকা ইনভেস্টমেন্ট করতে লাগবে। এই কোশ্চেনটা আমার কাছে সব থেকে বেশি আসা কোশ্চেন, তার জন্য আজকে এই ভিডিওটা বানানো। নমস্কার, আমি কল্যাণ ভান্ডারী। ম্যাক্সিমাম লোক এখন আমাকে জিজ্ঞাসা করে শেয়ার মার্কেট নিয়ে যে কল্যাণ, এখন যদি আমি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি তো আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব এবং আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট প্রথমে কত টাকা হবে। বিশ্বাস করতে পারবেন না, এই কোশ্চেনটা এখন আমার কাছে সব থেকে বেশি আসে। সত্যি কথা বলতে, যখন এই কোশ্চেনটা আমার কাছে আসে তখন আমি তাদেরকে ফার্স্ট যে কথাটা জিজ্ঞাসা করি বা উত্তর দিতে যাই, তো উত্তর দিতে যাওয়াটা থেকেও বড় ব্যাপার হচ্ছে উত্তর দিতে গিয়ে আমি থেমে যাই। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে গত এক বছর থেকে যদি আপনি দেখেন, মার্কেট প্রায় দিন ওপরে 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 অ্যান্ড উপরে। তো তাদের মাথায় শেয়ার মার্কেট মানে কিন্তু একটা অন্যরকম চিন্তা ভাবনা আছে যে শেয়ারে টাকা লাগালেই তার পর দিন থেকে রিটার্ন শুরু হবে। তো আমি সেখানে তাদেরকে কিছু কোশ্চেন করি যে আপনি শেয়ার মার্কেটে কি ইনভেস্টমেন্ট করবেন? এই ইনভেস্টমেন্ট আপনি কি ডাইরেক্ট কোনো সোর্সের মাধ্যমে আমার কাছে এসেছেন, না আপনি কিছুটা শেয়ার মার্কেট সম্বন্ধে জানেন, নাকি আপনি কোনো নিউজ পেপার বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি জেনেছেন? যেমন সোশ্যাল মিডিয়া থেকে যেমন কিরকম ধরনের বিভিন্ন রকমের শেয়ারসের রিকমেন্ডেশন বা আদার্স কিছু আসে, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকদিন শেয়ার প্রাইস এই পার্সেন্টেজ হিসেবে রিটার্ন দিচ্ছে। সেখান থেকে বহু লোক কি করছে, শেয়ার মার্কেটের প্রতি আগ্রহীত হচ্ছে। এবং নিউজ পেপার কেন বললাম, নিউজ পেপার বা কোনো নিউজ চ্যানেল কি হচ্ছে, এনএফও আইপিও যে লাস্ট এক বছর ধরে এসে তাদের যে মাল্টিপল রিটার্ন শর্ট টার্মে হয়েছে, সেই রিটার্নসগুলো দুর্ধর্ষভাবে মার্কেটকে ইফেক্ট করেছে এবং মার্কেটকে একটা অন্য লেভেলে দিয়ে গেছে। তো সেই হিসাবে যদি আপনি এটা শুনে এসে থাকেন যে মার্কেটে আজকে পয়সা লাগালে কালকে থেকে রিটার্ন স্টার্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য কিন্তু শেয়ার মার্কেট নয়। এটা কিন্তু আপনি মাথায় রেখে আপনি যদি শেয়ার মার্কেটে আসতে পারেন, তাহলে হচ্ছে শেয়ার মার্কেটটা আপনার ইনভেস্টমেন্টের জায়গা। তাহলে মেন কথাটা হচ্ছে যে তাহলে কি শেয়ার মার্কেটে তাহলে কেউ ইনভেস্টমেন্ট করতে পারবে না? একদম পারবে না। কারণ আপনার ধরুন যদি স্যালারি হোল্ডার আপনি, লেটার সাপোজ আমি যদি স্যালারি হোল্ডার হন এবং আপনার যদি একটা চিন্তা, ফার্স্ট রিজন এটা দিচ্ছি আপনাকে আমি, যে আপনি যদি কোনো রকমের স্যালারি হোল্ডার হন, তাহলে আপনাকে যদি চিন্তা একটা ভোগায় যে প্রত্যেক মাসে স্যালারি আমার অর্ধেক পার্সেন্ট কমে যাচ্ছে। কি হবে আমি বলছি, ধরুন মহঙ্গাই, যেটা কোনো মুদ্রাস্ফীতি বলি, যে কোনো জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধি, এই দ্রব্য মূল্য বৃদ্ধির কারণের জন্য আপনার স্যালারি প্রত্যেক মাসে অর্ধেক পার্সেন্ট কমে যায়। কিরকম ভাবে? মুদ্রাস্ফীতি প্রত্যেক বছর আমাদের কত পার্সেন্ট হয়? 6 থেকে 4.5% হিসাবে অন্তর্ভুক্ত হয়। তাহলে আপনার স্যালারি প্রত্যেক মাসে, আমি ধরুন মাথায় যদি আপনাকে হচ্ছে যে আমার স্যালারি 0.5% করে, 0.5% অর্ধেক পার্সেন্ট করে আপনার স্যালারি কমে যাচ্ছে, তাহলে আপনার এই চিন্তা মার্কেটে ইনভেস্টমেন্ট একদম ঠিক আছে। কি হবে আপনাকে বলছেন। রিজন নাম্বার 2 আপনার কাছে বলছি, ধরুন একটা কথা নিশ্চয়ই শুনেছেন, রিচার গেটিং রিচার। তো এই যারা বড় লোক তারা আরো বড় লোক হচ্ছে, এটা আপনি জানেন। তো কি হবে হচ্ছে, কারণ আপনি কাজ করছেন শুধুমাত্র আপনার জন্য, তাতে আপনাকে 6 থেকে 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক আপনি ঘুমাতে পারছেন। বাকি টাইম আপনি কাজ, জিম্মেদারি, সংসারের দায়িত্ব, নিজের দায়িত্ব, নিজের লাইফ, এসব নিয়েও আপনি কিছু টাইম ওয়েস্ট করছেন। তো আলটিমেটলি যারা রিচার্ড, আমি ধরুন কোনো একটা কোম্পানির সঙ্গে কমপ্লাই করলাম, যেমন রিলায়েন্স বা টাটা বা টিসিএস, হোয়াট এভার, আমি কোনো পার্টিকুলারলি নাম নিচ্ছি না, আমি এনি কাইন্ড অফ জিনিস আমি চুজ করতে পারি। তো সেই জিনিসটা থেকে আমি কি বলতে চাইছি, যে এরা বড় লোক আরো বড় লোক হচ্ছে, ধনী থেকে আরো ধনী হচ্ছে। কিভাবে হচ্ছে? মেন জিনিস হচ্ছে টাইম কম্পাউন্ডিং করে পয়সাকে কম্পাউন্ডিং। ধরুন আপনি টিসিএস এর কোনো একটা এমপ্লয়ি, তাহলে শুধু আপনি নয়, এরকম লক্ষ লক্ষ এমপ্লয়ি টিসিএস এ কাজ করছে, টাটাতে কাজ করছে, রিলায়েন্সে কাজ করছে, বিভিন্ন জায়গাতে কাজ করছে। তো তার রিলায়েন্সকে বড় লোক করার জন্য, টিসিএস কে বড় লোক করার জন্য, টাটাকে বড় লোক করার জন্য আপনি ওই কোম্পানিকে কাজ করছেন। তাহলে এরা কি করছে, আপনার যে সময়টা, সেই সময়টাকে কম্পাউন্ডিং করে নিজেরা বড় লোক করছে। বাট আপনি কি করছেন, নিজের টাইমকে লাগিয়ে নিজে বড় লোক করছেন, নিজের জন্য শুরু করছেন। তাহলে এইখান থেকে বেরিয়ে আসতে গেলে যে ইনভেস্টমেন্ট করতে গেলে সেটা হচ্ছে মার্কেট বা মিউচুয়াল ফান্ড। সেটার জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করতে এসেছেন, তাহলে ইউ আর ইন রাইট ভিডিও। তাহলে আমাদের কিন্তু রিজন আমরা জেনে গেলাম কোন দুটো কারণের জন্য মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট করতে পারছি।
এইটা যখন আমাদের কাছে ক্লিয়ারিফাই হয়ে গেল যে মার্কেটে তাহলে আমরা কোন কারণে ইনভেস্টমেন্ট করতে পারছি, তাহলে আমাদের ফান্ড পরের কোশ্চেন কি হচ্ছে, তাহলে আমরা মার্কেটে তাহলে কি করে শেয়ারে ইনভেস্টমেন্ট করবো বা কোন কোন শেয়ার আমরা খুঁজবো। খুব নর্মালি কোশ্চেন। বা মার্কেটে আমরা কেন এসেছি, তো পয়সা কামানোর জন্য এসেছি, কিন্তু আমরা প্রথমে সত্যি সত্যি পয়সা তৈরি করার জন্যই মার্কেটে আসি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা মার্কেটে কেন এসেছি এটাই ভুলে যাই। তো সিম্পল একটা ফান্ডা বলি, আগে গিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, মার্কেট ফ্লো, মার্কেটে ক্যাশ ফ্লো, ডিসিএ, পি রেশিও, পিবি রেশিও, এভরিথিং ফান্ডামেন্টাল অনেক কিছু আমরা জানতে পারবো। তো তার আগে একটা সিম্পল ফান্ডা কি হচ্ছে না, যে মার্কেটে আমি তাহলে ভালো স্টক বা ভালো শেয়ার কি করে চুজ করব, এটাই হচ্ছে মেন ফান্ডা। এটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আমাদেরকে আর কোনো রকম কোনো কিছু চিন্তা করতে হবে না। আর মার্কেটে তাহলে আমরা কেন এসেছি, আলটিমেটলি এসেছি পয়সাই তৈরি করার জন্য। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই জিনিসটা ভুললে হবে না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি শেয়ার মার্কেটে নিচ্ছেন, প্রথমে শেয়ার নিলেন, ধরুন আপনি শেয়ার নিয়েছেন আপনি কোলগেট বা আইআরসিটিসি। তো আপনি শেয়ার নেওয়ার পরে বা হিন্দুস্তান ইউনিলিভার বা আইটিসি, তো এই ধরনের শেয়ার নেওয়ার পরে আপনি বন্ধুদের মাঝখানে গেলেন, কোনো চায়ের থেকে বা কোনো দোকানে গেলেন, দিয়ে আপনি বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ভাই অনেক বন্ধু তোকে জিজ্ঞাসা করছে যে ভাই তুই তো অনেকদিন ধরে শেয়ার মার্কেটে আছিস, তো তুই আমাকে বল যে তোর কিছু হিডেন জেম কি আছে। তো বলছে হ্যাঁ ভাই আমি নিয়েছি কিছু শেয়ার, যেমন আইটিসি নিয়েছি যে টফি বানাই বা যে সিগারেট বানায় সেই একটা কোম্পানি, আর যে কোলগেট বানাই টুথপেস্ট বানাই সেই কোম্পানি, বা রেলের একটা শেয়ার নিয়েছি। তো আপনার বন্ধু কি করবে, হাসতে থাকবে আপনার উপর যে ভাই আমি তো ভাবলাম যে তুই বহুত বড় রিসার্চার, তুই শেয়ার মার্কেট সম্বন্ধে এত কিছু বুঝিস জানিস, আর তুই যেগুলো নর্মাল জিনিস সেগুলোতে নিয়েছিস, তোর কাছে কোনো হিডেন জেম নেই যে আলটিমেটলি অল্প টাইমে বড় রিটার্ন আসবে সেই জিনিসটা। এই জিনিসটাই হচ্ছে তখন শেয়ার মার্কেট থেকে আপনি ফিরে যাবেন। আসলে এই কথাটা বলার মেন উদ্দেশ্যটা কি, ধরুন আপনি একদম ঠিক লাইনে ছিলেন, আইটিসি, এইচইউএল, রিলায়েন্স, টিসিএস ইজ গুড, বাট আপনি কি করলেন তখন ওই লাইনটা পুরোপুরি মোটিভটাই আপনার চেঞ্জ হয়ে গেল। আপনি কি করলেন, ওই বন্ধুদেরকে যে আপনার উপর হাসলো তাকে ইমপ্রেস করার জন্য আপনি কি করলেন, আপনার মোটিভ চেঞ্জ হয়ে গেল, আর আপনি খুঁজতে লাগলেন সেই সব শেয়ার যে মার্কেটে হিডেন জেম। কেন? কারণ ওদেরকে ইমপ্রেস করতে হবে। তখনই আপনার এই যে কনসেন্ট্রেশন অফ মাইন্ড বা মোটিভেশন, যা কোন লাইনে আপনি ছিলেন, প্রথমে যারা মার্কেটে আসে এই ভুলটাই তারা ফার্স্ট করে। আমি আপনাকে রিয়েলিস্টিক বলছি, কারণ আমার এই মাত্র 14 বছরের এক্সপিরিয়েন্স, আর এই 14 বছর ধরে আমি এরকম ধরনের জিনিসই দেখে আসছি, সেই জন্য আপনাকে এই জিনিসটা বলতে পারবো না। মেন জিনিসটা দেখুন, তখন কি হয়েছে, ইনভেস্টটা বন্ধুদেরকে করতে আপনার প্রয়োজন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি দেখুন আপনাকে ইনভেস্টমেন্ট কিসে করতে হবে। ইনভেস্টমেন্ট সেটাতেই করতে হবে যেটা আপনি আপনার ডেইলি লাইফে ইউজ করেন। ইউজ টু প্রোডাক্ট হওয়া দরকার, যেটাকে আপনি লাইভলি ছোট থেকে দেখছেন। যেমন আমি ধরুন কোলগেটের উদাহরণ, আপনি ইউজ করছেন, আপনার ফ্যামিলিতে বাবা ইউজ করছে, মা ইউজ করছে, হয়তো তারও পূর্বপুরুষ সেই ইউজ করছে, আপনি দেখে এসেছেন। বাটার জুতো আপনি পরছেন, ক্যাডবারি আপনি খেয়েছেন, আপনার ছেলেকে খাওয়াচ্ছেন। তো এই জিনিসগুলো আপনি ডেইলি লাইফে ইউজ করছেন, তো আপনি ভালোভাবে জানেন যে এই জিনিসগুলো আপনার ডেইলি লাইফে ইউজ হয়। তো এদের কিন্তু আপনার কনজাম্পশন কোনোদিন আপনার ডেইলি লাইফ থেকে কমবে না। তাহলে আপনার যদি আমি বলি যে অর্ধেক রিসার্চ মার্কেটে শেয়ারে কিভাবে ইনভেস্টমেন্ট করবো, এটা কিন্তু আপনি আপনার ডেইলি লাইফে ডেইলি কনজিউম থেকে পেয়ে যাচ্ছেন। খুব সিম্পল থিওরি। আপনাকে এই সোর্সে একটা আমি গল্প যদি বললাম, আমেরিকার একটা রিসার্চ হয়েছিল, একটা কোম্পানি, বড় ফাইন্যান্সিয়াল কোম্পানি রিসার্চ করেছিল কিছু বাচ্চা এবং কিছু বড় বড় রিসার্চারদের মধ্যে। তো তারা বাচ্চাদেরকে একটা গ্রুপ বানিয়েছিল এবং রিসার্চারকে একটা গ্রুপ বানিয়েছিল। তো বাচ্চাদেরা কিছু কিছু স্টক চুজ করেছিল এবং রিসার্চাররা কিছু কিছু স্টক চুজ করেছিল, এবং স্টক গুলো কি হয়েছিল, আগামী দিনে রিটার্ন বাচ্চাদেরটাতে বেশি দিয়েছিল। তার কারণ কি জানেন, বাচ্চারা চুজ করেছিল ক্যাডবারি, আইসক্রিমের কোম্পানি, তারা ডেইলি লাইফে যে খেলনাগুলো ইউজ করে বা ডেইলি লাইফে যা দেখে সেই সব কোম্পানিগুলোর প্রোডাক্ট তারা ইউজ করেছিল। আর ইউজ টু কোম্পানি হলে প্রফিটেবিলিটি বেশি। তাহলে ডেইলি লাইফ মানে ইউ আর ইনভেস্টিং দোজ থিংস হুইচ ইউ আর কনজিউমিং ইন ইউর লাইফ। এটা হচ্ছে মেন এবং মোটা। দেখুন এখানে একটা মেন কথা বলার আছে, ধরুন এটা একটা মেথড, এটা একটা ডিসিশন মেথড। তো বিভিন্ন মেথডে বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। ধরুন আপনাকে আমি একটা মেথড বললাম, এই মেথডটাতে যদি আপনি অ্যাপ্লাই করেন ডেইলি কনজিউমার লাইফের উপরে, এটা একটা অন্য ধরনের মেথড।
ধরুন আপনি একটা কোনো কোম্পানিতে কাজ করেন, যে কোম্পানিটাকে আপনি ভালোভাবে বোঝেন এবং এর কতটা ক্ষমতা আছে বা এখানে এই কোম্পানিতে পয়সা লাগালে কি রিটার্নস আসতে পারে, এটা আপনি কনফিডেন্ট এবং আপনি কনফার্মেশন আছে, তাহলে কি হলো, এখানে একটা কিছু শেয়ারস নিলেন, কিছু আপনি অন্য মেথড লাগালেন যে এই স্টিল সেক্টর এইভাবে রিটার্ন দিচ্ছে, এদের ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি এই, তাদের ক্যাশ ফ্লো এই মেথডে একটা আপনি ইনভেস্টমেন্ট করেন। এই জন্যই আমরা পোর্টফোলিও কিন্তু হচ্ছে ডাইভার্সিফাই। এমন কোনো কমিটমেন্ট না যে এই মেথডটাতেই পয়সা লাগালে আমি পক্ত হবে সারা লাইফ একটা সুপার রিটার্ন পাবো, এরকম কোনো মেথড আই থিঙ্ক এই মার্কেটে যারা কাজ করে কেউ করতে পারে। তো ভালো হয় যদি আপনি পোর্টফোলিওকে ডাইভার্সিফাই, তাই না, কনজিউমার প্রোডাক্ট, স্টিল, ম্যানুফ্যাকচারিং, মেডিসিন, ব্যাংকিং, এইভাবে যদি আপনি পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করেন, এমন হতে পারে আপনি 10টা কোম্পানি নিলে, প্রথম যে মেথড আপনি বললাম কনজিউমার প্রোডাক্টে এমন আছে যে ডেইলি লাইফে ইউজ হয় কিন্তু কোম্পানি ডুবে গেছে, তাহলে আপনার পয়সাও গেছে, হতে পারে, এরকম না হওয়ার কিছু নাই, হতে পারে। বাট আপনি ভাবুন যে 10 রকমের পোর্টফোলিও যে ডাইভার্সিফাইড কোম্পানিগুলো নিয়েছেন তার মধ্যে 7খানা কোম্পানি ডুবে গেছে, কি 5খানা কোম্পানি ডুবে গেছে, বাকি 5খানা বা 3খানা কোম্পানি যেটাই বেঁচে আছে সেই কোম্পানি থেকে কি হচ্ছে, আপনাদের ভাবুন যদি 10 গুণ করে রিটার্ন পেয়ে যান, তাহলে আপনার কিন্তু রিটার্ন ইজ হিউজ, তাই না? তো পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে হবে, 1-2 নম্বর থিওরি। প্রথম থিওরি হলো যে আপনার ডেইলি লাইফে কনজিউমেবল যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট প্লাস পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন, এই দুটোর উপর জোর কিন্তু আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনার পোর্টফোলিওর আরো বেশি ক্ষমতা হবে। আগাম ভিডিওতে আপনি আরো কিছু জিনিস দেখতে হবে। এবার আসে মেন কথা, তাহলে আমি কোম্পানি কোন চুজ করব, তাই তো? তো প্রথমত বলি, ধরুন আপনি মার্কেটে কাজ করছেন, কাজ করতে করতে আপনাকে মার্কেটে মজা আসতে লেগেছে, এই মজা আসতে লেগে গেলেই আপনি ভাববেন যে আপনি ফুল ডিরেকশনে চলছেন। ধরুন মার্কেটে এন্টারটেইন হচ্ছে, তাহলে ভাবলেন এবার কিছু ভুলভাল হতে চলছে, তাহলে কোন স্টক পিক আপ করবেন? মেন স্টক হচ্ছে যে পিক আপ করা স্টক, সেই জিনিসটা হচ্ছে মার্কেটে এমন ধরনের স্টক চুজ করুন যেগুলো বোরিং। কেন বলছি কথা? কোন সব জায়গাতে এমন কোনো জিনিস নিয়ে প্রত্যেক দিন কথা বলছে বা সবাই জানে কিছু স্টক আছে, সেই স্টক তো আপনাকে জানবেন যে দামি পাবেন, মানে মেহেঙ্গা, ওভার ভ্যালুড স্টক, সেটাকে আমরা একটা বলি ওভার ভ্যালু স্টক। তো এই ওভার ভ্যালু স্টক তো আপনাকে সস্তায় পাওয়া যাবে না, সব জায়গাতে যার চর্চা চলছে, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পেপারস, নিউজ চ্যানেলস, সব জায়গাতে আপনি দেখছেন, তো সেটা কিন্তু আপনার নয়। ওটা যেমন টেসলা ইন্ডিয়াতে লঞ্চ করছে এই বিভিন্ন ধরনের, তখন তার টিআর অনেক বেড়ে যায়। চুজ করবেন সেসব কোম্পানিতে যাদের ফান্ডামেন্টাল ক্লিয়ার আপনার ইন্ডিকেশন আছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মার্কেটের লস তো অনেক হয়, তাহলে লসটা কোন জায়গায়? দুটো জিনিস থেকে বেঁচে। ইউজ টু কোম্পানি সবসময় খোঁজার চেষ্টা করবেন, ইউজ টু কোম্পানি যেগুলো আপনাকে বললাম ডেইলি লাইফ, ডেইলি ধরুন কোনো কোম্পানি দাওয়া করছে যে আমরা ক্যান্সারের ওষুধ বার করে গেছি, বা কোনো কোম্পানি দাওয়া করছে যে আমরা চাঁদে জল পেয়ে গেছি, চাঁদে বস্তি স্থাপন, মানে বিভিন্ন রকমের এসব, যেটা আপনার ইউজ টু নয়, আনইউজ টু, যেটা আপনার কাছে স্বপ্নের থেকে বেশি, সেসব কোম্পানি থেকে একমাত্র বেঁচে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে সেই ব্যক্তির থেকে বেঁচে থাকবে যে আপনাকে টিপ দিচ্ছে, বলবে না টিপ, যে আমার কাছে ইনসাইডার খবর আছে। যদি আপনাকে এরকম ধরনের কেউ কোনো কথা বলে থাকে কোনো দিন কোনো ভাবে, তাহলে আপনি ঘুরিয়ে তাকে একটা কোশ্চেন তাকে করবেন যে ভাই আমি একটা এই মফস্বল শহরে বসবাস করি, তা তুই যারা বম্বেতে সারা দিন কাজ করছে, শেয়ার মার্কেটে কাজ করছে, ফাইন্যান্স মার্কেটে কাজ করছে, 24 ঘন্টা তারা ওইখানে লেগে রয়েছে, তো তাদের কাছে কি এই ইনফরমেশনটা নেই যে আমাকে তুই ছোট শহরে দিচ্ছিস? তো এই টিপ নেওয়ার ভুল কিন্তু একদম এদের থেকে ধরুন সেটা আমরা কোনো বন্ধু হতে পারে সে অলরেডি ফেসে গেছে টিপের নাম করে, জানা হোক বা আনজানা হোক, সে আপনাকে বলছে, হতেই যায় না কিন্তু আপনাকে সে বলছে টিপ, তো তাদেরকে এই কোশ্চেনটা ঘুরিয়ে পড়বে, সে হয়তো আপনার ক্ষতি চাইছে কিন্তু সে অলরেডি সেই জিনিসটা বুঝে গেছে বলে আপনার সব শেয়ার করতে আসছে, বাট সে চাইছে না, সে চাইছে যে এই জিনিসটা হচ্ছে। তো একদম এইসব জিনিস থেকে ইনভেস্টমেন্টটা করে থাকবে। এবারে হচ্ছে মেইন জিনিস হচ্ছে যে আপনাকে যদি সত্যি সত্যি শেয়ার মার্কেটে শিখতে হবে, কিন্তু বেসিক থেকে আপনাকে কিচ্ছু জানা নেই, যে আপনি ধরুন মার্কেট সম্বন্ধে একদম নিউ টু মার্কেট,
সেরকম জিনিস যদি আপনাকে জানতে অনেক কিছু আমি বললাম, কি ধরনের স্টক নিতে হবে, কি ধরনের লস মানে হয়, তাদের থেকে দূরে থাকতে হয়, সেই জিনিসগুলো সবগুলোই আপনাকে বললাম। এবারে ধরুন আপনাকে বলা যে শেয়ার মার্কেট সম্বন্ধে আমি কিছু জানি, আমি কিছু জিনিস থেকে শিখতে চাই। আপনি বই বেরও জানতে পারেন, ভিডিও থেকেও জানতে পারেন। এই বই যদি বলতে চান, আমার স্পেশালি আমার পছন্দের বই, সবার না হতে পারে, তবে আপনাকে যদি কিচ্ছু জানাতে না থাকে শেয়ার মার্কেট সম্বন্ধে, আমি বই পড়ে শেয়ার মার্কেটের মোটামুটি 40 to 50% জেনে যেতে পারেন। সেটা হচ্ছে যে লার্ন টু আর্ন, পিটার লিঞ্চের বই। এটা আপনি কিনতে পারেন, এই বইটা পড়ে নিয়ে আপনি যথেষ্ট কিছু জানতে পারেন। ইভেন আপনার যদি মনে হয় যে আপনি আমার সঙ্গে লোকাল কোনো রকমের আপনি ইন্টারাক্টিভ সেশনের মাধ্যমে জানতে চান যে শেয়ার মার্কেট আমি কিভাবে ইনভেস্ট করবো, ফান্ডামেন্টাল কি, বেসিক জিনিস কি, চার্ট কি, অ্যানালাইসিস কি, এসব জিনিস যে শেখার জিনিস ফান্ডামেন্টালি স্ট্রং, এসব জিনিস যদি আপনি জানতে চান, তাহলে ইন্টারাক্টিভ সেশনের মাধ্যমে আমার বায়োতে ডিসক্রিপশন দেওয়া থাকবে। আমার অফলাইন অনলাইন দুটোই ক্লাসেস হয়, সেই ক্লাসে আপনি জয়েন করতে পারেন। আর যদি আপনাকে বলা হয় যে মার্কেটে আমি 10-15% 20% ইনভেস্টে খুশি নয়, রিটার্নে খুশি নয়, আপনাকে রাতোরাত রিচ হতে হবে, তো আপনি গ্যাম্বলিং, এফএনও, আরো কিছু যেসব মার্কেটের গ্লিচেস চলে, সেসব জিনিস আমি আপনার মতো ব্যাপার, এইসব জিনিস আমি করাই না, আর আমি করাতে চাইও না, আমি এরকম জিনিস শেখাইও না। কারণ আমি চাই ইনভেস্টিং এ আপনার কোনোদিন নেভার এভার ইউ ক্যান লুজ ইউর মানি। With proper guidance and proper fundamental and proper companies, you can invest a good, healthy, wise company if you are investing. তো আমি সেই জিনিসই শেখাই যে জিনিস আপনাকে পয়সা করে দিতে পারে। আমি কোনো রিকমেন্ডেশন প্রোভাইড করছি না, আমি আপনাকে পদ্ধতিগত পথ নির্দেশক হিসেবে কাজ করতে পারি। কোনো শেয়ার রিকমেন্ডেশন ডাইরেক্টলি আমি বলতে পারি না। তো আপনি আপনার মতো করে করতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার।